হ্যালো বন্ধুরা। এক দরিদ্র যুবক যিনি ৮০ বছর বয়সী মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের মাত্র ৭ দিন পর যখন সে তার নতুন বধূর কাছে বাসর রাত উদযাপন করতে গেল, তখন সে যে দৃশ্য দেখলো তা বিশ্বাস করা তার পক্ষে কঠিন ছিল। সেই বৃদ্ধা মহিলা তার চালচলন এবং তৎপরতায় কোনো তরুণীর মতোই ছিল। রোহিত একজন ২৫ বছর বয়সী যুবক, যার ওপর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল। বাবার মৃত্যুর পর পুরো সংসার তার ওপর নির্ভরশীল ছিল। তার মা সরোজা একটি গুরুতর অসুখে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য সমস্ত সঞ্চয় খরচ হয়ে গিয়েছিল। তার ছোট বোন নিতু তখনও স্কুলে পড়াশোনা করছিল। তার ফি, বই এবং অন্যান্য খরচ রোহিতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মাত্র ২৫ বছর বয়সে জীবন তাকে এতটাই দায়িত্বশীল করে তুলেছিল যে তার মুখমণ্ডল সময়ের আগেই বুড়িয়ে গিয়েছিল। দিনরাত পড়াশোনা, পরিশ্রম এবং ছোটখাটো কাজ করেও সে যেন তেন প্রকারে সংসার চালাচ্ছিল। তার মুখে উদ্বেগের রেখা এবং চোখের নিচে কালো দাগ স্পষ্ট বলে দিচ্ছিল যে সে ভেতর থেকে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে। ঋণদাতারা প্রতিদিন দরজায় এসে কড়া নাড়ত। একদিন সে একটি সস্তা চায়ের দোকানে গেল। পকেট থেকে মুদ্রা বের করে গুনতে লাগলো যে চায়ের দাম দেওয়ার জন্য যথেষ্ট টাকা আছে কিনা। তখনই তার দৃষ্টি একজন মহিলার দিকে পড়ল, যিনি দূর থেকে তাকে এক দৃষ্টিতে দেখছিলেন। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তার নাম ছিল মীনা চৌধুরী। তিনি ব্যবসার জগতে একটি বড় নাম ছিলেন। দামি শাড়ি, ভারী গয়না এবং আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব রোহিতকে হতবাক করে দিয়েছিল। মীনা হাসি মুখে জিজ্ঞাসা করলেন, তুমি কি রোহিত বর্মা? রোহিত ক্লান্ত কণ্ঠে উত্তর দিলেন, জি আমি। তিনি কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে রইলেন, তারপর জিজ্ঞেস করলেন, আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে কি চলছে। তোমার মায়ের অসুখ, বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা, আমি সব জানি। রোহিত অবাক হয়ে গেল। সে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলো, আপনি কে? আর আমার সম্পর্কে এত কিছু আপনি কিভাবে জানলেন? মীনা হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন, যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি। শুধু একটি শর্ত আছে, আমার সঙ্গে বিয়ে করো। এ কথা শুনে রোহিত স্তম্ভিত হয়ে গেল। সে বলল, আপনি কি বলছেন? মীনা গম্ভীরভাবে বললেন, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই, কিন্তু আসল প্রশ্নটি জানলে তুমিও অবাক হয়ে যাবে। এ কোনো মজা নয়। মীনা শান্ত স্বরে বললেন, বরং এটা তোমার জন্য একটি সরকারি প্রস্তাব। যদি তুমি এটা মেনে নাও তাহলে তোমার মায়ের চিকিৎসা আমি নিজে করাবো, তোমার বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব, আর তোমার মাথায় যে ঋণের বোঝা আছে তাও আমি শোধ করে দেব। এসব আমার পক্ষ থেকে থাকবে তোমার উপহার। তোমার জীবনের সমস্ত জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। রোহিতের মন যেন উথাল পাথাল হয়ে গেল। সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করলো, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? শুধু একটি জিনিস। মীনা তৎক্ষণাৎ উত্তর দিলেন, তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে। বিয়ের পরে তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা যাবে না। তুমি নিজের মর্জি মতো জীবনযাপন করতে পারবে, তবে আমার কিছু শর্ত থাকবে যা তোমাকে মানতে হবে। তার কথাগুলো শুনতে সহজ হলেও বাস্তবে তা পালন করা খুব কঠিন ছিল। রোহিত কিছু না বলে সেখান থেকে চলে গেল। মীনাও তার দামি গাড়িতে চড়ে চলে গেলেন। অনেক দিন কেটে গেল, কিন্তু পরিস্থিতি রোহিতকে বাধ্য করলো। ঋণদাতাদের হুমকি তার দিন রাতের শান্তি কেড়ে নিয়েছিল। সে ভাবতে লাগলো, যদি আমি ওই ধনী মহিলার কথা মেনে নেই তাহলে হয়তো আমার মা বেঁচে যাবে এবং আমার বোনের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। অবশেষে সে হার মেনে মীনার কাছে গেল এবং তার প্রতিটি শর্ত মেনে তার সঙ্গে বিয়ে করলো। সাক্ষীদের সামনে কাগজপত্রে স্বাক্ষর হলো এবং সাধারণভাবে বিয়ে সম্পন্ন হলো। এটাই ছিল প্রথমবার যখন রোহিত একটি বিলাসবহুল হোলিতে পা রাখলো। তার হৃদয়ে অজানা উৎকণ্ঠায় ভরে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের একজনের সঙ্গে হয়েছে। হাভেলিটি কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম ছিল না। চারদিকের ভব্যতা, দামি আসবাব, উঁচু ছাদ, মার্বেলের মেঝে এবং দেয়ালে অসাধারণ সজ্জা, প্রতিটি কোণ যেন স্বর্ণের মতো লাগছিল। স্বর্গের চেয়ে কোনো অংশে কম ছিল না। সেখানকার চাকরেরা সবসময় মীনার ইশারায় প্রস্তুত থাকতো।
রোহিত বুঝে গিয়েছিল যে মিনা কোনো সাধারণ মহিলা নন। তার বহু বছরের পুরনো চাকরেরাও তার সামনে মাথা নিচু করে থাকতো। হলিতে থাকা সুন্দরী তরুণীরা রোহিতের সঙ্গে কথা বলে খুব সীমিত শব্দে উত্তর দিয়ে চুপ হয়ে যেত, যেন ভয় ছিল যে নতুন সাহেবের কিছু খারাপ লাগতে পারে। রাতের নিস্তব্ধতায় তাকে মনে হতো যেন সবকিছু তার ইচ্ছে মতো চলছে, কিন্তু একটা দমবন্ধ অনুভূতিও হতো। পেছনে ফিরে তাকালে শূন্যতা ছাড়া আর কিছুই চোখে পড়তো না। সময়ের সঙ্গে রোহিত হাভেলির সবচেয়ে বড় রহস্য সম্পর্কে জানতে শুরু করলো। দোতলায় একটি ভারী এবং বিশাল দরজা ছিল যা সবসময় বন্ধ থাকতো এবং তাতে একটি বড় তালা লাগানো থাকতো। সেই দরজায় কড়া নজরদারি করা হতো। রোহিত ভাবতে লাগলো, এই দরজার পেছনে এমন কি লুকোনো আছে যা এতটা সুরক্ষিত করা হয়েছে। রোহিত এবং মিনার মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এখনো আবেগের বন্ধন তৈরি হয়নি। মিনা চাইতেন রোহিত স্বেচ্ছায় তার ঘরে আসুক, জোর করে নয়। তিনি রোহিতকে খুব ভালোবাসতেন, কিন্তু রোহিত তখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল। মিনা প্রায়ই তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতেন। যখনই তার সঙ্গে সঙ্গে কথা বলতো তা খুবই সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক হতো। মিনা প্রায়ই তার খোঁজ খবর নিতেন, কিন্তু রোহিত শুধু প্রয়োজন হলেই কথা বলতো, নয়তো চুপ থাকতো। মিনা প্রতিদিন রোহিতের সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেন। তারা কোনো বিষয় নিয়ে কখনো একে অপরের সঙ্গে কথা বলতো না, এমনকি একে অপরের পরিবারের সম্পর্কেও জানার চেষ্টা করতো না। মনে হতো যেন তাদের দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা। একবার রাতের সময় ছিল এবং হলিতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। রোহিত তার ঘরের দিকে যাচ্ছিল, তখনই তার দৃষ্টি হলির একটি ভিন্ন অংশে পড়ল, যেখানে আলো জ্বলছিল। এটা দেখে সে সেখানেই থেমে গেল। সে দেখলো যে আলোটি মিনার ঘর থেকে আসছে। এই ঘরটি হাভেলির মাঝখানে ছিল। মিনা ছাড়া আর কাউকে সেখানে যাওয়ার অনুমতি ছিল না। মিনা তো রোহিতকে তার ঘরে ডাকার জন্য উদ্গ্রীব ছিলেন, কিন্তু রোহিত কখনো সেই ঘরে যাওয়ার চেষ্টা করেনি। সে নিজেকে জোর করে আটকে রাখত। আর একটি ঘর ছিল যেটিতে একটি মজবুত তালা লাগানো ছিল। রোহিত সেখানে যাওয়ার চেষ্টা করত, কিন্তু কেউ না কেউ তাকে বাধা দিয়ে বলতো, সাহেব, ওই ঘরে যাওয়া নিষেধ। রোহিত অবাক হয়ে জিজ্ঞাসা করত, কেন এমন? কিন্তু তাকে কখনো কোনো উত্তর দেওয়া হতো না। এক রাতে সে ধীরে ধীরে সেই ঘরের দিকে পা বাড়ালো। দরজার কাছে পৌঁছে কান লাগিয়ে শুনলো যে মিনা কারোর সঙ্গে কথা বলছে, এবং সে ভঙ্গিতে তিনি কথা বলছেন তা শুনে রোহিতের হৃদয় দ্রুত ধর করাতে শুরু করলো। তার বুঝতে অসুবিধা হচ্ছিল না যে এমন কোনো রহস্য মিনার জীবনের সঙ্গে জড়িত, কিন্তু এখন সে নিশ্চিত হয়েছিল অনেক কিছুই তার কাছ থেকে লুকোনো হয়েছে। তার মাথায় অনেক প্রশ্ন উঠেছিল যে শেষ পর্যন্ত কি এমন জিনিস যা মিনার সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে, এবং কেন তিনি কাউকে এই ঘরে আসতে দেন না। সে নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়ে রইল এবং তার ধড়ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো। তার মনে অদ্ভুত চিন্তা আসতে লাগলো যে বিয়েটাকে সে চুক্তি মনে করে গ্রহণ করেছিল, তার পেছনে কোনো বড় ষড়যন্ত্র বা রহস্য রয়েছে কিনা। রোহিত ঠিক করলো সে হাভেলির প্রতিটি রহস্যের পর্দা তুলবে। এবার ভাবতে ভাবতে সে তার ঘরের দিকে ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে যাই হোক না কেন আজ সে সেই ঘরে যাবে। তিনি নিশ্চিতভাবে ৮০ বছরের বৃদ্ধা মহিলা ছিলেন, কিন্তু প্রতিদিন রোহিতের নতুন নতুন আশা এবং নতুন নতুন প্রত্যাশা রাখতেন। এখন রোহিত ভাবলো যে তাকে এই মহিলার সঙ্গে কথা বলতে হবে। তিনি তাকে এই ঘরের রহস্য সম্পর্কে জানাতে পারেন। হাভেলির নির্জন অন্ধকারে শুধু ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রাতের তৃতীয় প্রহরে রোহিত সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হলো, যে মিনার একজন বিশেষ দাসী ২২ বছর বয়সী অত্যন্ত সুন্দরী মেয়ে রেশমার সঙ্গে কথা বলল। রোহিত রেশমার কাছে অনুরোধ করলো যে তাকে তার স্ত্রী মিনার সঙ্গে দেখা করাতে হবে। রেশমা মিনার কাছে অনুমতি নিতে গেল। রেশমা ছাড়া কেউই মিনার কাছে যেতে পারতো না। যখনই রেশমা মিনাকে রোহিতের ইচ্ছার কথা জানালো, মিনা উৎফুল্ল হয়ে উঠলেন এবং রেশমার হাতে চুমু খেয়ে বললেন, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। রেশমা রোহিতকে যাওয়ার অনুমতি দিল। রোহিত ছিল একজন ২২ বছর বয়সী যুবক, সুদর্শন, শক্তিশালী এবং প্রতিভাবান। সে গিয়ে মিনার দরজার বেল বাজালো। মিনা দরজা খুললেন এবং পুরো মন থেকে তাকে স্বাগত জানালেন। রোহিত ভাবছিল, যতক্ষণ না আমি তাকে খুশি করব, তাকে আমার করে তুলব, ততক্ষণ রহস্য কিভাবে প্রকাশ পাবে। ঘরটি গোলাপের সুবাসে মুখরিত ছিল। মিনা দরজায় দাঁড়িয়ে মুখে
উজ্জ্বলতা, চোখে ভালোবাসার আলো। রোহিত ঘরে প্রবেশ করতেই তার হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগলো। রোহিত অবাক হয়ে বলল, মিনাজি, আপনি তো 20 বছরের মেয়ের মতো লাগছেন, এটা কিভাবে সম্ভব? মিনা হাসলেন। তার মুখে একটি বিশেষ উজ্জ্বলতা ছিল। তিনি ধীরে ধীরে রোহিতের কাছে এসে বললেন, ভালোবাসায় বয়সের কোনো সীমা থাকে না রোহিতজি। যখন একজন নারী মন থেকে ভালোবাসে তখন তার আত্মা তরুণ হয়ে যায়। আমি তোমাকে শুধু আমার সম্পদ এবং হাভেলির উত্তরাধিকারী করিনি, বরং আমার হৃদয়ের মালিকও করেছি। আজ এই ঘর ভালোবাসার আর্দ্রতায় ভরা। আমি শুধু তোমার। মিনার চোখে হালকা আর্দ্রতা এবং ঠোঁটে ভালোবাসার ঝলক ছিল। এই ভালোবাসার অপেক্ষায় আমি অনেক কিছু হারিয়েছি। যৌবন চলে গেছে, সম্পর্ক, কিন্তু হৃদয় আজও ধড়কেছে। রোহিত তার হাত ধরল। দুজনের হাতের তালুর মাঝে এক নতুন শুরুর শিখা জ্বলে উঠল। রোহিত বলল, মিনাজি, আমাকে মাফ করো। আমি জানি আগে আমি তোমার কাছে আসিনি, কিন্তু আজ যখন আমি তোমার সামনে আছি তখন সবকিছু সত্যি মনে হচ্ছে। তুমি খুব ভালো লাগছো। মিনা ধীরে ধীরে তার কাঁধে মাথা রেখে বললেন, যখন একজন নারীকে তার পুরুষ নিজের বলে তখন সে বয়স দিয়ে নয়, সেই মুহূর্ত দিয়ে তৈরি হয়। শুধু এই মুহূর্তে থাকো রোহিত, আর আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা কেউ কখনো দেয়নি। রোহিত তার চোখের দিকে তাকিয়ে তার কপালে চুমু খেলো, গভীর শ্বাস নিয়ে বলল, ঘরের সময় যেন থমকে গেছে। হালকা আলোর শিখা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল, কিন্তু রোহিত এবং মিনার চোখে এখন একটি গভীরতা ছিল, ভালোবাসার আলো ছিল। রোহিত মিনার হাত তার বুকে রেখে বলল, না, এই ধরকার এখন তোমার। যতদিন এটা চলবে আমি তোমারই থাকবো। মিনার চোখে উজ্জ্বলতা ছিল। তার সেই উজ্জ্বলতা যৌবন নয়, বরং সত্যিকারের ভালোবাসার আলো ছিল। তিনি কাছে এলেন এবং কপাল তার বুকে রেখে বললেন, আমি আমার জীবনে শুধু দুবার পুরোপুরি শ্বাস নিয়েছি। একবার যখন তুমি আমাকে তোমার স্ত্রী বলেছ, আরেকবার যখন আমি তোমার বলেছ। রোহিত তার চুল আলতো করে স্পর্শ করতে করতে বলল, তোমার প্রতিটি ঝরে পড়া চুলে আমি ভালোবাসার কসম খাই। তার চোখে সেই নিষ্পাপতা ছিল যা শুধু প্রথম প্রেমে থাকে। সে মিনার এত কাছে গেল যে শ্বাসও আলাদা মনে হচ্ছিল না। তারপর ফিসফিস করে রোহিত বলল, এখন আমার জীবনের প্রতিটি দিনের অর্থ শুধু তুমি। আমি তোমার ছাড়া একেবারেই অসম্পূর্ণ ছিলাম, এটা আজ বুঝতে পেরেছি। সেই রাতে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো কসম খায়নি। তারা তাদের নীরব দৃষ্টি সবকিছু বলে দিয়েছিল। ঘরটি এখন শুধু একটি জায়গায় ছিল না, এটি তাদের ভালোবাসার গল্পে পরিণত হয়েছিল। বাইরে যাওয়া এক অদ্ভুত মিষ্টতা মিশে যাচ্ছিল। রোহিতের মনে হচ্ছিল সে শুধু রহস্য জানতে এসেছিল। ভালোবাসা তো অজান্তেই হয়ে গেল। কিন্তু ভালোবাসা এখানে একতরফা ছিল না। মিনা হার মানেনি। তিনি রোহিতের কাছে এলেন এবং তার ঠোঁটে আঙুল রেখে বললেন, এখন আর কিছু নেই, শুধু তুমি। রোহিতের আর কিছু করার প্রয়োজন ছিল না। মিনা ইতোমধ্যেই প্রেমে ডুবে গিয়েছিল। ভালোবাসার ঢেউ সমুদ্রের মতো হয়ে উঠল, আর রোহিত তাতে ভেসে গেল। সেই রাত হাভেলির সবচেয়ে সুন্দর রাত হয়ে উঠল এবং এক ঝোড়ো প্রেমের গল্প। সকাল হতেই দাসীদের মধ্যে ফিসফাস শুরু হলো। আজ মালকিন আবার যৌবনের উদাহরণ হয়ে গেলেন। মালিকও এখন তাদের প্রেমে পড়েছেন। রোহিত প্রায়ই মনে করত সেই ঘরে এমন কিছু আছে যা এখনো অজানা। সেদিন সে সাহস করলো। দরজাটি অর্ধেক খোলা ছিল। তার হৃদয় জোরে ধড়কাতে লাগলো। সে ধীরে ধীরে ভেতরে গেল। ঘরটি হালকা আলোয় ঝলমল করছিল। পুরনো আসবাব, দেওয়ালে ঝোলানো ছবি, এক কোণে ভারী কাঠের আলমারি যেখানে প্রচুর ফাইল রাখা ছিল। রোহিতের দৃষ্টি পাশে রাখা টেবিলের দিকে গেল। একটি খাম পড়েছিল যার কোণগুলো হলুদ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তাকে বহুবার স্পর্শ করা হয়েছে। সে খামটি তুলল। তাতে একটি ছবি ছিল। সেখানে তার বাবা সুরেশ মেহতা এবং মিনা সঙ্গে দাঁড়িয়েছিলেন। বাবার মুখে হালকা হাসি ছিল। রোহিতের চোখ খোলা রেখে ঘোলা হয়ে গেল। তখনই একটি কণ্ঠস্বর শোনা গেল, অবশেষে তুমি সব দেখে ফেললে রোহিত। পেছন থেকে রোহিত তাকালো। মিনা দাঁড়িয়েছিলেন, চোখে না ভয়ে না বিস্ময়ে। যেন কেন তিনি এই কথা আগে থেকেই জানতেন যে এই মুহূর্তটি আসবেই। রোহিত ছবিটি লুকিয়ে ফেললো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
এই বিয়ে কোনো চুক্তি ছিল না, বরং প্রতিশোধের ছিল। মিনা হাসলেন। তুমি খুব বুদ্ধিমান রোহিত, আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্যিটা জেনে যাবে। রোহিত ফেটে পড়ল। তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছো, আমার বাবার থেকে প্রতিশোধ নিতে আমাকে ব্যবহার করেছো। মিনা বললেন, যখন তুমি সব জেনেই গেছো তখন শোনো রোহিত, আমি তোমার বাবাকে ভালোবাসতাম। তিনি আমার প্রথম এবং শেষ প্রেম ছিলেন। আমি যখন 25 বছরের ছিলাম তখন আমার স্বামী মারা যান। আমি একা ছিলাম। তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন। আমি তাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম, কিন্তু তিনি আমাকে শুধু ব্যবহার করেছিলেন। যখন বিয়ের কথা বললাম তিনি আমাকে প্রত্যাখ্যান করলেন। সেই দিনই আমি শপথ নিয়েছিলাম, যদি তিনি না চান তাহলে তার রক্তই সই। যখন তোমাকে দেখলাম তখনই ঠিক করলাম যে তুমি আমার পথ হবে। আমি তোমার সঙ্গে প্রতিশোধের জন্য বিয়ে করেছি। তোমার কাছ থেকে স্বাক্ষর করে নিয়েছি যাতে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে না পারো। মিনা কিছুক্ষণ থামলেন, তারপর হেসে বললেন, কিন্তু তুমি সেটা করেছো যা তোমার বাবা কখনো করতে পারেনি। তুমি আমাকে সম্মান করেছো, আমাকে বুঝেছো। তোমার মানবিকতা আমার ঘৃণাকে গলিয়ে দিয়েছে। রোহিত, এখন আমি তোমার ভালোবাসায় বন্দি, আমি তোমার দাসী হয়ে গেছি। রোহিত কাঁপা কণ্ঠে বলল, তুমি আমাকে বন্দি করতে চেয়েছিলে, কিন্তু নিজেই আমার ভালোবাসায় বন্দি হয়ে গেছো। তোমার প্রতিশোধ, তোমার ঘৃণা হেরে গেছে মিনা, কিন্তু তোমার চোখে যা এখন আছে তা ভালোবাসা। রোহিত মিনার কবজি ধরলো, তাকে বুকে জড়িয়ে নিল। আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ এখন তোমার হৃদয় পরিষ্কার, আর আমি তা পেরেছি। মিনা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, এখন যদি মৃত্যুও আসে তাহলে কোনো আক্ষেপ নেই, আমি তোমার ভালোবাসা পেয়েছি রোহিত। সেই হালি রোহিতের প্রাসাদ হয়ে গেল। একদিন মিনা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহ পরে চিরতরে চলে গেলেন। শেষকৃত্যে রোহিত শুধু বলল, আমিও তোমাকে ক্ষমা করেছি মিনা, তুমিও আমাকে ক্ষমা করো। গল্প এখানেই শেষ হয়নি। মিনার 22 বছর বয়সী দাসী রেশমা, সে সবসময় রোহিতের সেবা করত। সে এখন তার কাছাকাছি আসতে লাগলো। তাদের সম্পর্কের ছায়া থেকে আলো এলো। রোহিত রেশমার সঙ্গে বিয়ে করলো। এখন হাভেলিতে আর একাকিত্ব ছিল না, নিস্তব্ধতাও ছিল না। রোহিতের মা এবং বোনেরাও সেখানে ছিল, যেখানে একসময় মিনার অসম্পূর্ণ প্রেমের প্রতিধ্বনি ছিল। সেখানে এখন রেশমার হাসি এবং রোহিতের শান্তিপূর্ণ জীবন স্থির হয়ে গিয়েছিল। রোহিতের ভালোবাসা এবং মানবিকতা তার হৃদয় বদলে দিয়েছিল। যে মহিলা শুধু প্রতিশোধ চেয়েছিল, সে শেষ পর্যন্ত ভালোবাসায় বন্দী হয়ে গেল। এই গল্প আমাদের শেখায় যে সত্য, বিশ্বস্ততা এবং হৃদয় থেকে করা ভালোবাসার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা অন্যকে কষ্ট দেওয়ার কথা ভাবি, কিন্তু নিজেই তার ভালোবাসায় বন্দী হয়ে যাই। সম্পর্কে সম্মান, বোঝাপড়া এবং আবেগ থাকলে প্রতিটি ক্ষত সারাতে পারে। রোহিত যাকে ক্ষমা করেছিলেন সেই তার সবচেয়ে বড় জয় হয়ে গেল। আর সে শুধু প্রতিশোধের কথা ভেবেছিল, তার হৃদয়েও সত্যিকারের ভালোবাসা জেগে উঠল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এই আবেগময় ও শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।